প্রিয় কবি শামসুর রহমানের প্রথম কবিতা কিন্তু মুদ্রিত হয়েছিল 11 কাঠারের স্থাপনাতেই। শুধু কি কবিতা মুদ্রণ? না, বিভিন্ন প্রখ্যাত সাহিত্যিক, বুদ্ধিজীবী, গল্পকার, চিত্রনাট্য, অভিনয় শিল্পী সবারই ছিল এই জায়গাটি বেশ পছন্দ। শ্রীশ দাস লেনে আজ আমরা আছি বিউটি বোর্ডিংয়ে। এখানে আমি ছোটোবেলার থেকেই শেখ সাহেবকে দেখেছি। উনি হচ্ছেন জাতির পিতা। যখন ওনারা তো তখন তো আর জাতির পিতা ছিলেন না, তখন জানতামও না। তো সেই হিসাবে এটা খুবই মূল্যবান একটা বিষয়। যখন আমি জানতে পারলাম যে উনি একজন জাতির পিতা, তখন আমার খুব লাগছে, উদ্গ্রীব লাগছে যে আর স্বাধীনের পরে আর কি সেটা। তখন আমি ভাবলাম যে আরে বাবা, তাই তো এখানে অনেক তাকে মূল্যায়ন করা হয়েছে, অনেক করা হয়েছে। সেই হিসাবে আমি বলতে চাই যে এখানে যেমন উনি এসছেন, এরকম ওনার মতো অনেক গণ্যমান্য ব্যক্তির পদচারণায় এটা মুখরিত হয়েছে। সময়ের সাথে আমাদের জীবনযাত্রায় এসেছে অনেক পরিবর্তন। আমরা যেভাবে আমাদের প্রতিদিনের রুটিন সাজিয়েছি, 1950 কিংবা 1960 সালের মানুষের জীবনযাত্রা নিশ্চয়ই আমাদের মতো ছিল না। আমাদের আড্ডা জমে ওঠে দামি কোনো ক্যাফে রেস্তোরাঁতে কিংবা সোশ্যাল মিডিয়ার কোনো চ্যাট বক্সে। গল্প, কবিতা এবং সাহিত্য দিন দিন হারাতে শুরু করেছে তার আবেদন। তার জায়গা দখল করে নিচ্ছে মুভি, সিরিজ বা ইউটিউবের বিভিন্ন ভ্লগ। দেশের প্রায় সব প্রকাশনা অফিস এবং প্রিন্টিং প্রেসগুলো গড়ে উঠেছিল বাংলা বাজারকে কেন্দ্র করে। এ কারণেই কবি সাহিত্যিকদের আসা যাওয়ায় মুখরিত হতো জায়গাটি। সেই বাংলা বাজারেই ছিল একটি ছোট বোর্ডিং, নাম তার বিউটি বোর্ডিং। হালকা পাতলা খাবারের পাশাপাশি খুব কম খরচে সেখানে থাকাও যেত। ঢাকার বাইরে যেসব কবি সাহিত্যিকরা থাকতেন, তারা ঢাকায় আসলে এখানেই উঠতেন। একসময় বিউটি বোর্ডিংয়ের জায়গায় একটি প্রেস ছিল, নাম ছিল তার সোনার বাংলা। ওই প্রেস থেকে সোনার বাংলা নামে একটি পত্রিকাও বের হতো। দেশভাগের পর সোনার বাংলা প্রেস কলকাতা চলে যায়। প্রেসের মালিক ছিলেন তখন জমিদার সুধীর চন্দ্র দাস। বিউটি বোর্ডিংয়ের পাশে এখনও দেখতে পাওয়া যায় জমিদার সুধীর চন্দ্র দাসের জমিদার বাড়ির ধ্বংসাবশেষ। বিউটি বোর্ডিংয়ের জায়গাটি মূলত ছিল তার বাগান বাড়ি। সোনার বাংলা প্রেস কলকাতা চলে যাওয়ার পর 1947 পরবর্তী 2 বছর খালিই পড়েছিল ভবনটি। 1949 সালে তা ভাড়া নেন দুই ভাই নলিনী মোহন সাহা ও প্রহ্লাদ চন্দ্র সাহা। প্রহ্লাদ চন্দ্র সাহা তৎকালীন ঢাকা জেলার বিক্রমপুরের ফারিংবাজার গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার তামাক পাতার ব্যবসা ছিল। বড় ভাই নলিনী মোহন সাহার সঙ্গে তামাক পাতার ব্যবসা শুরু করেন প্রথম জীবনে। বাংলা বাজারে পেরিদাস রোডে দুই ভাই মিলে তৎকালীন জমিদার সুধীর চন্দ্র দাসের কাছ থেকে এই জায়গাটুকু নিয়ে গড়ে তোলেন আজকের বিউটি বোর্ডিং। নলিনী মোহন সাহার বড় মেয়ের নাম ছিল বিউটি, তার নামেই গড়ে তোলেন বিউটি বোর্ডিং। যাত্রাটা হলো খুব সাদামাটাভাবে। প্রথম দিকে 2-1টি রুম ভাড়া দেওয়া হতো, কিন্তু পরে চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে কক্ষের সংখ্যা বাড়তে থাকে। ব্যবসা জমে উঠলে সুধীর চন্দ্র দাসের কাছ থেকে জমিটি বুঝে নেন প্রহ্লাদ চন্দ্র সাহা। আমাদের এখানে পৌঁছতে বেশ দেরি হয়ে যায়, তাই আমরা আমাদের দুপুরের খাবারটিও এখানেই সেরে নিই। খাবার তেমন আহামরি কিছু না, খুবই সাদামাটা। আমরা নিয়েছিলাম ভাত, আলু ভর্তা, মাছ ভর্তা, সবজি, মাছ, ডাল এবং দই। সত্যি কথা বলতে শুধু খাবারের জন্য আমরা আপনাকে জায়গাটিকে কখনোই রিকমেন্ড করব না। ফুড ব্লগারদের মতো কোনো খাবারকে আমরা অতিরঞ্জিত করা থেকে দূরেই থাকছি। বিউটি বোর্ডিং নামে সিদ্ধি লাভ করে 50-60-এর দশক থেকে। সে সময় বাংলা বাজার ছিল বইয়ের সবচেয়ে বড় মিলন মেলা। এছাড়াও আশেপাশে শাঁখারী বাজার, তাঁতিবাজার এলাকাগুলো নিয়েই ছিল পুরান ঢাকার এই শহর। কাছেই ছিলেন আমাদের কবি শাহিদ কাদরী। তিনি থাকতেন তার বন্ধুদের সাথে। তার বন্ধুরা কারা ছিল? শামসুর রহমান, আল মাহমুদ, সৈয়দ শামসুল হক, এমনকি আব্দুল গাফফার চৌধুরীও ছিলেন তাদের দলে। সে সময় এই বইয়ের জগৎটা বাংলা বাজারে থাকার কারণেই এই বিউটি বোর্ডিংটাই ছিল তাদের মিলনের প্রথম কেন্দ্রস্থল। আমি হলাম কর্ণধার। বিউটি বোর্ডিংয়ের মালিক বলতে গেলে আমার ফাদার ছিলেন, উনি প্রতিষ্ঠাতা। ওনার সৌজন্যেই আমরা এটাকে ধরে রেখেছি। মোটামুটি কত সাল থেকে আপনারা এটা ধরে রেখেছেন?
জন্মগত থেকেই তো উনি উনি তার পিতামহর থেকে নিয়ে আমরা তার সেকেন্ড জেনারেশন। আর এমনিতে আগে যে শুনতাম যে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিরা এখানে আসতেন, গল্প করতেন, আর এখন কি ওইরকম হয়? হ্যাঁ, এখন গেট টুগেদার হয় প্রত্যেক বছর বছর ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারির প্রথম দিকে গেট টুগেদার হয়। ওই কবি, সাহিত্যিক, শিল্পপতি, রাজনীতিবিদ ওনারাই আসেন। ওনাদের একটা সংগঠন ছিল, সুধী সংঘ। ওনারাই এটা মানে ডেট ফিক্সড করে কাগজে ছেড়ে দেন এবং যাকে যাকে বলার তারা বলেন, সেইভাবে এটা একটা মিলিত হয়, সবাই গেট টুগেদার হয়। আমার চোখের দেখা মানে জুয়েলাইট যখন এখানে এসছেন, এখানে যখন থাকতেন, উনি ভোর 4টার সময় উনি সাধনা করতেন। উনার যে বাঁশির সুর সত্যিকারের অর্থে খুব মধুর। উনি যেভাবে বাঁশি বাজাতেন চিন্তা অকল্পনীয় বলতে গেলে। এখান থেকেই ওনার সাধনা তৈরি হয়েছে। এখান থেকেই কবি শামসুর রহমানের প্রথম কবিতা, সৈয়দ শামসুল হকের প্রথম চিত্রনাট্য, এখান থেকে এরকম কবি জসিমউদ্দিনের প্রথম ছড়া, এরকম আরও অনেক আছে যা বলে শেষ করা যাবে না। এরকম বহুত বহুত জায়গাতে, যেমন চিত্রনাট্য থেকে যেমন এখানকে আমি দেখেছি ছোটোবেলায় কবরীর প্রথম এখানে আনাগোনা। উনি যখন চিটাগাঙে ছিলেন, ছোট বাচ্চা মেয়ে, উনি প্রথমে এখানে আসলেন। ওনার এখান থেকেই হচ্ছে মানে আপনার ছবির জগতে উনিকে এখান থেকেই আনা হলো। সুভাষ দত্ত যিনি ছিলেন, উনি কবরীকে নিয়ে এসেছিলেন। এরকম সেরকম আরও অনেক, যেমন সমরজিৎ রায়চৌধুরী, গিটার বাদ্য আমার নামের নাম সমর, এরকম এই ধরনের বহু ব্যক্তিত্ব এখানে আসছেন, বসছেন, গল্পগুজব করছেন, আড্ডা দিয়েছেন। অনেকেই অনেক রকমের লেখালেখি করছেন, বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে অ্যাঙ্গেল থেকে এই আমরা এটাকে উপভোগ করেছি। সেইভাবে বলতে চাই যে এখন তারা বয়স হয়েছে, অনেকেই চলে গেছেন, অনেকেই বা আছেন, তারাও মাঝে মাঝে বলতে গেলে বছরে একটা গেট টুগেদার হয়, ওনারা এখানে আসেন, গল্পগুজব করেন, আড্ডা দেন, সারাদিন একটা হই হুল্লোড় হয় এবং খাওয়া দাওয়া হয়। আর জানতে চাইলে বলতে গেলে এখানে বলা যেতে পারে যে আমরা যে পরিবেশনটা করি এখনও ধরে রাখছি, খাওয়ার মানটা এখনও বাসাবাড়ি ঘরোয়া পরিবেশের মতো রান্নাবান্না হয়। এখানে কোনো হাইব্রিড দেওয়া কোনো বা ইঞ্জেকশন দেওয়া জাতীয় বা কোনো রকম বরফের মাছটা বিক্রি হয় না। এখানে আপনার বাটা মশলা ইউজ করা হয়, গুঁড়া মশলা কখনো ইউজ করা হয় না। এখানকার প্রসিদ্ধ বলতে গেলে সিগনেচার বলতে গেলে সরিষা ইলিশ, হ্যাঁ, বিভিন্ন রকমের ভর্তা, মুড়িঘণ্ট, পাঁচ তরকারি, এগুলো এখানকার সিগনেচার। আর কি বলবো, বলতে গেলে এখানে সবাই আসেন, বসেন, গল্পগুজব করেন। আমরা সবসময় চাই এখানে ছবি শুটিংও হয়। বাগান ঘেরা সবুজ চত্বরে বিকেলের জমজমাট আড্ডায় তারা তো থাকতেনই, সঙ্গে যোগ দিতেন আব্দুল গফফার চৌধুরী, হাসান হাফিজুর রহমানের মতো আরও অনেকে। শুধু কবি, সাহিত্যিক, শিল্পীরাই নন, ভিড় জমাতেন সাধারণ পেশাজীবী মানুষও। আপনি যদি বিউটি বোর্ডিংয়ের ভিতরের দিকটা দেখতে চান কিংবা দোতলায় উঠতে চান, তাহলে আপনাকে ব্যয় করতে হবে জনপ্রতি 15 টাকা। এখান থেকেই শুরু আহমদ ছফা সম্পাদিত পত্রিকা স্বদেশ সহ আরও কয়েকটি সাহিত্য সাময়িকীর। আড্ডার ফলশ্রুতিতেই অনেকে তাদের জীবনের সেরা লেখাটি লিখেছেন এ চত্বরে বসেই। আব্দুল জব্বার খান পরিকল্পনা করেছিলেন পূর্ব পাকিস্তানের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ নির্মাণের। এই বোর্ডিংয়ে আড্ডা দেওয়ার জন্য আরও আসতেন ফজলে লোহানী, শিল্পী দেবদাস চক্রবর্তী, চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী, মহাদেব সাহা, নির্মলেন্দু গুণ, সমর দাস, আখতারুজ্জামান ইলিয়াস, আল মাহমুদ, সত্য সাহা, গোলাম মুস্তফা, খানাতা, জহির রায়হান, বেলাল চৌধুরী, আনিসুজ্জামান, সন্তোষ গুপ্ত, ফজল শাহবুদ্দিন, কবি ইমরুল চৌধুরী, জিল্লুর রহমান সিদ্দিকী, শফিক রেহমান, আসাদ চৌধুরী, ফয়েজ আহমদ সহ অনেকেই। শোনা যায় দেশভাগের আগে এই ঐতিহাসিক ভবনে পা রেখেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। তবে এ তথ্যের শক্ত প্রমাণ পাওয়া কঠিন।
1971-এর মুক্তিযুদ্ধের প্রভাব বিউটি বোর্ডিংয়ের উপর এসেও পড়ে। 1971-এর 28 মার্চ পাকিস্তানি সেনারা বিউটি বোর্ডিং ঘেরাও করে ফেলে এবং তারা বিউটি বোর্ডিংয়ের স্বত্বাধিকারী প্রহ্লাদ সাহা সহ মোট 17 জনকে ধরে নিয়ে যায় এবং তাদেরকে হত্যা করে। তাদের স্মরণে বর্তমানে বিউটি বোর্ডিংয়ের সামনে একটি স্মৃতিফলকও রয়েছে। বিউটি বোর্ডিং আসলে যতটা না তার খাবারের জন্য বিখ্যাত, তার চাইতেও বেশি বিখ্যাত এর ঐতিহাসিক প্রেক্ষাপটের জন্য। এখানে এসেছিলেন বিখ্যাত কবি সাহিত্যিক থেকে শুরু করে বিভিন্ন রাজনীতিবিদ। তাদের পদচারণায় একটা সময় বিউটি বোর্ডিং মুখরিত হতো। আজ হয়তো বা অত বেশি মুখরিত হয় না, কিন্তু এখনও বিউটি বোর্ডিং তার ঐতিহাসিক মূল্য হারায়নি। দেশ স্বাধীন হওয়ার পর প্রহ্লাদ সাহার স্ত্রী তার 2 ছেলে তারক সাহা ও সমর সাহাকে নিয়ে চালু করেন বিউটি বোর্ডিং, কিন্তু সেই ঐতিহ্য আর ফিরে আসেনি। তবে বিউটি বোর্ডিং এখনও আছে ঠিক আগের জায়গাতেই। আছে 24টি রুম, এর মধ্যে সিঙ্গেল রুম 8টি, ডাবল রুম রয়েছে 15টি। আগের মতো লোক সমাগম না হলেও এখনও অনেকেই আসেন ইতিহাসের সাক্ষী হতে। হারিয়ে যান 1950 কিংবা 1960 সালের দিনগুলো।